প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। এই আপনাদের, আমি আগেও বলেছিলাম আপনাদের এই দুইজনের নামের মধ্যে আমার একটা ভ্রান্তি হয়, একজন পিন্টু একজন শরীফ, আপনি শরীফুজ্জামান পিন্টু। অনেক ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি। প্রথম আলো, সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন। ডাকসু নির্বাচন মনোনয়নপত্র বিক্রি হলো 558টি। বালু লুটপাটেও ঐক্যমত্য, অনুসন্ধানমূলক রিপোর্ট। দৈনিক সমকাল, জাকসুতে দ্বন্দ্ব, রাকসুতে সংকট, ডাকসুতে বিভক্ত বাকশাস। বিদেশিদের হাতে যাবে 5 টার্মিনাল, খরচ বৃদ্ধির শঙ্কা। দৈনিক যুগান্তর, আইন উপদেষ্টার পদত্যাগ সহ 4 দফা দাবি, ডাকসুতে 8 প্যানেলের লড়াই। ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর বিদায় নিব, সাংবাদিকদের আসিফ নজরুল। কালের কণ্ঠের শিরোনাম, 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়চিত্ত ডক্টর ইউনূস, বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিন, মশার আক্রমণে ঝরছে প্রাণ, আজ বিশ্ব মশা দিবস। মানবজমিন, লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল শিবির, প্রার্থী 658, স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায়। আমাদের সময়, সুষ্ঠু পরিবেশই বড় চ্যালেঞ্জ, ডাকসু নির্বাচন। কালবেলার শিরোনাম, শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায়। নির্বাচন নিয়ে কিছু নেতার বক্তব্যে নানা প্রশ্ন জনমনে, তারেক রহমান বলেছেন। আমার দেশ, দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়। দৈনিক করতোয়া, মাইলস্টোনের 3 শিক্ষক মানবতায়, সাহসিকতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। 41,000 শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ। রূপালী বাংলাদেশ, জুলাই সনদে আরও ছাড় দিতে প্রস্তুত বিএনপি। সিলিকায় ছবল লুটেরাদের, সিলেটে এসেই বিতর্কে জড়ান ডিসি মুরাদ। সময়ের আলো, জুলাই সনদের বিরোধ নিষ্পত্তি কোন পথে। নির্বাচন ফ্রন্ট গঠনে বাড়ছে জটিলতা, বামে বামে দূরত্ব, ভোটে কমছে গুরুত্ব। বা শিরোনামটা তো ভালো, বামে বামে গুরুত্ব। শরীফ, আপনি, আমরা দুজনেই ক্যাম্পাস রিপোর্টার হিসেবে আমাদের সাংবাদিকতা জীবন শুরু করেছিলাম। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রাকসু নির্বাচন দুটি হচ্ছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য অলরেডি দাবি উঠেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন শুরু হয়েছিল, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচন হবে। আমরা তো আমরা যদি ডাকসু নির্বাচনের কথাই একটু আলোচনা করি। ডাকসুতে 8 প্যানেলের লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল ছাত্র শিবির, একটি পত্রিকার শিরোনাম। স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায় থাকবে। তো কি মনে হয় আপনার কাছে, পরিবেশটা কেমন? প্রথম কথা হলো যে এখানে দুইটা দিক। একটা হলো যে নির্বাচনের আবহ তৈরি হয়েছে, জমজমাট পরিবেশ, একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। নানা আশঙ্কাও আছে, তার মধ্যেও আমরা আশা করি যে নির্বাচন হবে, সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে। কিন্তু এখনকার যে রাজনৈতিক বাস্তবতা এবং প্রেক্ষাপট, তার মধ্যে দেশের 3টি বড় বিশ্ববিদ্যালয় এই নির্বাচনের আয়োজন স্বাভাবিকভাবে নানা ধরনের শঙ্কা তৈরি করছে মানুষের মধ্যে। একদিকে দেখেন জাতীয় নির্বাচনের ট্রেন আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা হয়তো হয়ে যাবে খুব শীঘ্রই, বাট চলতে শুরু করেছে। তো সেখানেও আমাদের অনেক রকম সংকট আছে। জাতীয় নির্বাচন হবে, কিভাবে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চূড়ান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেভাবে এখনও হয়েছে বলা যায় না। আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেভাবে ততটা সক্রিয় বলা যায় না। এর মধ্যে সবচেয়ে জটিল, উত্তপ্ত তরুণ এবং ছাত্র সমাজ, তাদের মধ্যে যে নির্বাচন, এবং 3টি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, 4র্থটি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও আন্দোলন চলছে। এরপরে শুরু হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাচ্ছে, এবং এই তীব্রতা আরও বাড়বে, তাদের চাওয়ার তীব্রতা। তো জাতীয় নির্বাচনের আগেভাগে এই নির্বাচন
যথেষ্ট শঙ্কার কারণ এটা বলতে পারি। এবং জাতীয় নির্বাচন নিয়েও সরকার যতই বলছে নির্বাচন হবে, আশ্বস্ত করছে সরকার প্রধান, সেনাবাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, তার মধ্যেও এক ধরনের আশঙ্কা। সবাইকে, যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে আমরা নির্বাচন কি হবে, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে আমরা এখনো আছি। ঠিক একই অবস্থা গত কয়েকদিনে দেখছি যে এই ডাকসু, জাকসু, রাকসু নির্বাচন নিয়ে এরকম আশঙ্কা। এবং আপনি দেখেন যে ডাকসু নির্বাচনে কালকে যে বড় ডেভেলপমেন্ট, সেটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেনা হস্তক্ষেপ চেয়েছে, লিখিতভাবে আবেদন করেছে যে আমাদের সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল ছাত্র সংসদে। এবং যে সংকটটা কিছুটা আলোচিত হচ্ছে যে প্রাক্তন ছাত্ররা নাকি হল থেকে যাচ্ছেন না, তারা হলে এখনো আছেন। সেটা তো আছেই। সেখানে অনেকগুলো রাজনৈতিক মানে বিষয় আশায় এটা মেরুকরণ আছে। এর মধ্যে আরেকটা, যেমন সেখানে 33 বছর পর ইসলামী ছাত্র শিবির সেখানে প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে, যেখানে 33 বছর যে ছাত্র সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হতো না, তারা প্যানেল দিয়েছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তো সেখানে এক ধরনের অস্থিরতা, উত্তপ্ত পরিবেশ সেখানে আছে। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি যদি দেখেন যে 1980 সালে সর্বশেষ ইসলামী ছাত্র শিবির প্যানেল দিয়েছিল। তো তারপরে এই প্রথম এসে তাহলে কত 45 বছর পরে এসে তারা প্যানেল দিয়েছে। তো সেখানেও এক ধরনের অস্থিরতা এটা নিয়ে আছে ইসলামী ছাত্র শিবির। আর একটা বড় বিষয় যেটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 বছর পার হয়েছে, যারা আন্দোলনের গণ-অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, তাদের এক অর্থে আপনি বলতে পারেন 3টি প্যানেল অংশ নিচ্ছে। 3টি প্যানেল অংশ নিচ্ছে এবং এটা তাদের জন্য এবং তাদের যে মূল সংগঠন এনসিপির জন্য একটা বড় সুযোগ ছিল এনসিপিকে দেখানো। এটা আপনি খুব গুরুত্বপূর্ণ বলছেন যে যদি বিভিন্ন নামে 3টা ভাগ হয় তাহলে শক্তিটা তো কমে গেল। এবং এখানে আরও একটা বড় বিষয় হলো যে দেখেন তারা তাদের ঐক্যটা রাখতে পারেনি এখন পর্যন্ত। সেটাই বোঝা যায় যে আমরা যে ওমামার কথা শুনি, সে পরিচিত মুখ। তারপরে আরেকজন হচ্ছে, আমি নামটা, মাহিন সরকার, যাকে বহিষ্কার করলো, সে একজন সমন্বয়ক ছিল। তো এরা যখন আলাদা হয়ে গেল এবং এদেরকে বহিষ্কার করা হলো, কেউ বা দল ছেড়ে দিল, তার মানে কি? তার মানে হলো যে 1 বছরের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঐক্য ছিল সেখানে একটা বিভক্তি তৈরি হয়েছে এবং মূল দল হিসেবে এনসিপি এই ঐক্যটা ধরে রাখতে পারেনি। অথচ কি হতে পারত, মাত্র 1 বছর হয়েছে যারা আন্দোলনের অগ্রভাগে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই রেসটা থাকতে থাকতে তারা কিন্তু ডাকসুতে ভালো করে দেখাতে পারতো এবং তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারতো। এই প্রভাবটা, এই ক্রেডিটটা কিন্তু এনসিপিও নিতে পারতো, কিন্তু আসলে সেটা হচ্ছে না। কিন্তু আপনি যথার্থই বলেছেন যে ছাত্ররা যে যুগান্তকারী একটা পরিবর্তন আনলো, সেই পরিবর্তনের জায়গায় 1 বছরের মধ্যে তারা যে বিভক্ত হলো, সেই বিভক্তটা আসলে কখনো কাম্য ছিল না। এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতেই তারা সেটা দেখিয়ে দিতে পারতো যে না, আমরা কিন্তু একসাথে এখন। এবং জাতীয় রাজনীতিতেও তার একটা প্রভাব পড়তো, একটা নতুন রাজনৈতিক দল হিসেবে। জাতীয় রাজনীতিতে প্রভাবের কথা বললেন, একটি পত্রিকার শিরোনাম দেখলাম, আমরা এতক্ষণ আলোচনা প্রায় করছি যে ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে, কিন্তু এইখানে যেটা আলোচনা হয়েছে যে জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না জয় পরাজয়, সাবেক ভিপিজিএস বলেছেন। না, এখানে একটা বিষয় আছে। অন্যান্য সময় যখন ডাকসু নির্বাচন হয়েছে তখন সাধারণত দেখা যায় বিরোধীরাই জয়ী হয়েছে, বিরোধী রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠনই জয়ী হয়, সরকারি দল বেশিরভাগ ক্ষেত্রেই পরাজিত হয়। এমনকি দেখবেন যে যখন আওয়ামী লীগ দুর্দণ্ড প্রতাপশালী ছিল 2019 সালের নির্বাচন, তখন কিন্তু ভিপি, একজন অনেকটা স্বতন্ত্র টাইপের একজন ক্যান্ডিডেট, ভিপি নূর, সে নির্বাচিত হলো এবং বেশ ভালো ভোটের ব্যবধান। এর আগের ইতিহাসও তাই। কিন্তু তো এই নির্বাচন যে এখন কিন্তু কোনো সরকারি দল বলে কিছু নাই এবং এখনকার যে সরকার আছে তার পরোক্ষভাবে কিছু থাকলেও প্রত্যক্ষভাবে কোনো দল নাই। তো এখানে আমার মনে হয় না যে সেরকম কোনো প্রভাব পড়বে। তবে দুইটা জায়গায় 2 রকম বিষয় আছে। যেমন ইসলামী ছাত্র শিবির, সে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহীতে তার কর্মকাণ্ড চালাতে পারতো না, সংসদ নির্বাচনে অংশ নিতে পারতো না। তারা এবার ব্যাপক উৎসাহ, ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা ফ্রন্ট লাইনে তারা একটা প্রস্তুতি নিচ্ছে। এটা তাদের জন্য একটা রাজনৈতিকভাবে বিজয় বলা যায় যে তারা অন্তত ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে পেরেছে এত প্রতিকূলতার মধ্যেও।
তো তাদের প্রতিপক্ষ বেশ শক্ত, তারা যাতে রাজনীতি না করতে পারে, বিশেষ করে স্বাধীনতা বিরোধী অবস্থান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ছাত্র শিবির যেটা করেছে, যে যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টাঙিয়ে, আমি জানি না যে তাদের এতে রাজনৈতিক গেইন কতটা হয়েছে, তবে যদি সাধারণভাবে দেখা যায় যে এটা ভালোভাবে সাধারণ ছাত্র থেকে শুরু করে কেউ এটা ভালোভাবে নেয়নি। একই অবস্থা আপনি যদি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 33 বছর পর তারা ফিরে এসেছে এবং ইয়ে করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও তাই। তো এটা ছাত্র শিবিরের এক ধরনের বলবো যে তাদের মানে নির্বাচন হোক না হোক তাদের একটা অর্জন। কিন্তু একটা বিষয় যেটা হয় আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে, এর চেয়ে বেশি আলোচনা বোধ করি আর করা উচিত হবে না, তার অন্য আলোচনায় যেতে চাই, কিন্তু একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন হয়, যেমন এখানে বলা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায়, তো এইবার কি সুষ্ঠু, মানে আমাদের তরুণরা তো এখন অনেক অগ্রসর, তারা অনেক কিছু বোঝে, তো সেই জায়গায় সুষ্ঠু নির্বাচন হলে মেধা কি গুরুত্ব পাবে? মেধাবী ছেলেটি বা মেধাবী যে তরুণ দাঁড়ালো প্রার্থী হলো, সে কি গুরুত্ব পাবে? এটা হয়তো ক্ষেত্র বিশেষ পেতে পারে, কিন্তু আমাদের যে রাজনৈতিক কালচার, এখানে একটা দলীয় প্রভাব অবশ্যই থাকবে। যে ছাত্র শিবির করে সে কখনোই একটা মেধাবী ছাত্রকে তার ফোরামের বাইরে দিবে না, এমনকি ছাত্র দলের বেলাও তাই হবে, এটাই ধরে নিয়ে যায়। তবে এবারের নির্বাচনগুলোতে যদি একটা পারসেপশন বলেন যে কেউ এককভাবে বিজয়ী হবে, এটা মনে হয় না। সাধারণ ছাত্রছাত্রীরা যারা মেধাবী, তারা কি এবার দেখিয়ে দিতে পারে না যে আমরা একটু না, ওই যে স্রোতের বাইরে গিয়ে দাঁড়ানো, তো এটা একটা কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এটা একটা বড় স্রোত। অন্য সময় হয়তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাকসু এবং অন্যান্য, যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা হয়তো আলোচনা করব, তবে আমরা আশা করি যে নির্বাচন হচ্ছে সেটা সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু হোক, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, এইটা হলো সবচেয়ে বড়। এটা আমি বারবারই যতবার, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বোধহয় লাস্ট যে নির্বাচন হয়েছিল যখন বন্ধ হলো, এটা বোধহয় 1992 সম্ভবত, আমি যে তারিখ বল, ফরহাদ আমার মনে আছে, ফরহাদ মারা গেল, এবং প্রত্যেকটা নির্বাচনেই প্রাণহানির ঘটনা ঘটে, সেটা যেন না হয়। একেবারে শেষের দিকে আমরা আমাদের এই আলোচনায় একটু থেকে বেরিয়ে যেতে চাই। সামাজিক মানে সুষ্ঠু পরিবেশ চ্যালেঞ্জ, এটা তো বলাই হলো। এই যে সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন, এখানে বলা হচ্ছে সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে এখতিয়ার কমিশনের আছে কি, এটা একটা প্রশ্ন। প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যায়, জামায়াত বলেছে, এবং বিএনপির অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করবে এনসিপি বলেছে। তাইলে জুলাই সনদ এখন আটকে আছে কোথায়, কোন বিতর্কের মধ্যে? জুলাই সনদ অনেক জায়গাতেই আটকে আছে। ইনফ্যাক্ট এখানে ঐক্যমতের জায়গাটা খুবই কম, আর আসলে এখন এই সনদ মানে কতটা মানে ঐক্যের সাথে হবে সেই প্রশ্ন এখন বেশ জোরদার, এবং অনেকগুলো ইস্যু এখানে। তো এখন আপনি যদি বলেন যে সবগুলো ছাপিয়ে যেটা হয়েছে এই সনদ, এটা তো একটা সংবিধান, এগুলো আছে, এই আলোচনা চলতে থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এক ধাপ সামনে এগিয়ে গেছে। এখন নির্বাচন, এখন মূল গিয়ে দাঁড়িয়েছে কোন জায়গায়, যে সেখানে পিয়ার সিস্টেম, সেটা হলো একটা বড় জায়গা, যেটা বিএনপি চাচ্ছে না, অন্যান্য দলগুলো জামাত ইসলাম বা ইসলামী দলগুলো বা এনসিপি তারা চাচ্ছে। এটা একটা বড় ডিবেটের জায়গা, এবং যদি নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা বলেন, যে শঙ্কার কথা বলেন, একটা বড় পয়েন্ট কিন্তু এটাই দেখা যায় যে একদম ভিজিবল সামনের দিকে যেটা আছে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো তাদের মধ্যে মতবিরোধ আছে, এটা থাকবে, এবং এটা যে এক প্ল্যাটফর্মে আসবে এটা ধারণা করার কোনো কারণ নেই, সেই সম্ভাবনা। একেবারে শেষের দিকে পাথরে ঐক্যমত্য, বালুতে ঐক্যমত্য, তার মানে যেখানে ব্যবসা সেখানে সবাই একসাথে। ব্যবসা, চাঁদাবাজি আপনি যদি বলেন, আপনি খুব মানে দুঃখজনক, ধরেন আগের সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যেসব বাস স্ট্যান্ড, তারপরে নৌপথের, ওই নৌঘাটের বা হাট বাজারের যেসব, সেগুলো কি কোনোটা বন্ধ হয়েছে? এই সায়দাবাদ, গাবতলী কোনো টার্মিনালে চাঁদাবাজি, তাহলে সেটা কারা করছে? জাস্ট অন্যজন করছে। বালুও তাই, পাথরও তাই। হ্যাঁ, বালু পাথর, এটা তো কাঁচা টাকা যেখানে আছে, চাঁদাবাজি যেখানে আছে, সেখানে ঐক্য আছে, এবং এটাই তো হচ্ছে মানে দুর্ভাগ্য বাংলাদেশের, কাঁচা টাকার গন্ধ। এবং এই যে গুলিস্তানে যে চাঁদাবাজি হতো, আমরা একজন বড় চাঁদাবাজের নাম শুনতাম, প্রতিদিন কোটি কোটি টাকা জোগাড় হতো,
হতো, তো সেটা কি বন্ধ হয়ে গেছে? সেই টাকা কি এখন হচ্ছে না? মানে ওই টাকাটা বন্ধ হয়নি, ওই টাকাটা যে ভাগে 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 বিভিন্ন এবং জায়গায় এটা যায়, ওইটাও সারা বন্ধ দেশে, হয়নি। এটা তো আমরা ঢাকা শহর দেখছি, এটা একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত, থানা লেভেল পর্যন্ত একই অবস্থা। এটা শুধু বালু আর পাথরের ব্যাপার না, এটা হাটের ব্যাপার, এটা ঘাটের ব্যাপার। একেবারে ছোট্ট করে শহীদ পরিবারের আহতদের ঘেরাও করলেন সচিবালয়, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন ছোট্ট করে। এটা তাদের তো অনেক দাবি আছে তাদের। আমি যেটা দেখলাম মূল দাবিটা ছিল হলো যে অনেকে জামিন পেয়ে যাচ্ছে, যারা এই আন্দোলনের বিপক্ষে যারা কাজ করেছে। তো এরকম যদি ঘটে থাকে এটা তো অবশ্যই দুঃখজনক। হ্যাঁ, যে কয়েকদিন আগেই যারা হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল তারা এখন জামিন পাবে, এই রক্তের দাগ না শুকাতেই অবশ্যই বিচার হওয়া উচিত প্রত্যেকটা ঘটনার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা শুনলেন। ডাকসু, রাকসু, জাকসু, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন হোক, শিক্ষার্থীরা তাদের গৌরব ফিরে পাক, তাদের অধিকার ফিরে পাক, জাতীয় রাজনীতিতে একটা প্রভাব পড়বে, এটা অনেকেই বলছেন। আমরা চাই সুন্দর পরিবেশে সুন্দর নির্বাচন হোক। শুভকামনা থাকলো সবার জন্য।